আমাদের আজকের গল্প দাদুর সম্পত্তি, কলমে ছবি ব্যানার্জি। বেলা 10টায় মৃদুলা ফোনটা তুলে স্ক্রিনে মনমতোর নামটা দেখেই বলল, হ্যালো, কোনো খবর আছে? এমন অসময়ে ফোন করলেছে? দাদুর কিছু হয়ে গেল না তো? মানে আসার আগে দাদুর শরীরটা তো একটু খারাপ দেখে এসেছিলাম, অনেকটা বয়সও হয়ে গেছে। এদিকে আমার মা হঠাৎই খুব অসুস্থ শুনে তড়িঘড়ি আমাকে চলে আসতে হলো। মনমত বলল, দাদু খুব ভালো আছে, আমি তোমার কাছে একটা খবর জানতে চাইছি। কি জানতে চাও? আচ্ছা, তুমি কি কোনো প্রমোটারের সঙ্গে যোগাযোগ করেছিলে? মৃদুলা বলল, হ্যাঁ করেছিলাম তো। মনমত বলল, তো মানে কি? আজ সকালে একজন প্রমোটার এসেছিল, নাম বলল দুলাল দত্ত। সে বলল তুমি নাকি বাড়িটা দেখতে বলেছ। দাদু বেঁচে থাকতে এসব কি শুরু করেছো? দাদু তো রীতিমতো সন্দেহ করছে। আমি কোনো রকমে ম্যানেজ করেছি। মৃদুলা বলল, আচ্ছা, তোমার দাদুর বয়স কত হলো? এই তো সামনে মাসে 92 পূর্ণ হবে। কিন্তু কেন বলো তো? ভাবলাম তোমার দাদু আর কদিন, বাড়িটা প্রমোটারকে দিলে একটা মনের মতো ফ্ল্যাট, আর তার সঙ্গে এক রাশ টাকা হাতে আসবে। কেন যে মরতে তোমাকে বিয়েটা করতে গেলাম। আমি তোমার রূপ দেখে মজেছিলাম, আর আমার বাবা মা তোমার দাদুর সম্পত্তি আর বিরাট বাড়িটা দেখে হাতে চাঁদ পেয়েছিল। মানুষের বাঁচার তো একটা লিমিট আছে। ওই প্রমোটার কি দেবে বলেছে জানো? সে একটা দক্ষিণ খোলা 3 রুমের ফ্ল্যাট আর নগদ 80 লাখ টাকা। একটু বার্গেনিং করলে আরও 2-4 লাখ বাড়তে পারে। তার উপর যতদিন টাওয়ারটা কমপ্লিট না হবে ততদিন তার কোনো একটা ফ্ল্যাটে বিনা ভাড়ায় থাকতে দেবে। তুমিও দাদুর পেয়ারের নাতি হয়ে বাড়ির সম্পত্তিটা লিখিয়ে নিতে পারছো না? প্রমোটার তো বলেছে সে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে 1 বছর অপেক্ষা করবে। মনমত বলল, অদ্ভুত কথা বলছো তো। দাদু 1 বছরের মধ্যেই মারা যাবে, সেটা ভাবলে কি করে? তুমি কি হাত গুনতে জানো? আর না গেলে কি হবে? এসব পাগলামি বন্ধ করো। তুমি তো জানোই এই দাদুই আমার কাছে সব। মা বাবার মুখটা আমার মনে পড়ে না, ঠাকুমার মৃত্যুটাও আমার আচ্ছা মনে পড়ে। এই বয়সেও দাদুকে কারোর সেবা যত্ন করার দরকার হয় না, তাও সামান্য যেটুকু করার সেটা জানকী মাসেই করে। রাতেও সে দাদুর ঘরের মেঝেতে ঘুমায়। তোমাকেও কুটো ভেঙে দুটো করতে হয় না। আমি ছোট থেকে দাদুর সামান্য জ্বরজারি ছাড়া বড় কোনো অসুখ আজ পর্যন্ত দেখিনি। সুগার প্রেশার কিচ্ছু নেই। তুমি ওই প্রমোটারকে নিষেধ করে দিও দাদু বেঁচে থাকতে দ্বিতীয়বার যেন সেই বাড়িতে না আসে। এটাও জেনে রেখো, দাদু বেঁচে থাকতে তার বাড়ি ঘর বিষয় সম্পত্তি তোমার ইচ্ছে মতো আমাকে লিখে দেবে না। আর লেখার দরকারটাই বা কি? আমি তো দাদুর একমাত্র উত্তরাধিকারী। আমি চাই আমার দাদু 100 বছর বেঁচে থাকুক। আমি তো তোমার সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব রাখিনি। তুমি নাকি শুধু আমার রূপ দেখে মজেছিলে। শুধু রূপ তো নয়, আমি একটা সরকারি চাকরিও তো করি। নাকি তোমার বাবা মার সঙ্গে তুমিও আমার দাদুর মৃত্যুর দিন গুনছ? মৃদুলা বলল, তবে আর কি, তোমার দাদুর তো অক্ষয় পরমায়ু। 92 বছরের বুড়ো এখনো খটখট করে পাড়ার মোড়ের দোকানে চা বিড়ি খেতে যাচ্ছে, ছাদে ঘুরে ঘুরে মর্নিং ওয়াক করছে, মালির সঙ্গে বাগান পরিচর্যা করছে। এই বয়সে খাবার দাবারও তো রাজকীয়। ফলের রস থেকে শুরু করে দুধ, ছানা, ফল, মিষ্টি, কোনোটার তো কমতি নেই। মনমত বলল, একদম বাজে কথা বলবে না। দাদু নিজের টাকায় খায়। প্রতি মাসে সংসারে দাদু 20,000 টাকা দেয়। টাকাটা না দিলেও দাদুর দায় আমার একার। আমার দাদুকে নিয়ে তোমার যখন এত সমস্যা, তখন তুমি না হয় বাপের বাড়িতেই থেকে যাও। দাদুর মৃত্যুর খবর পেলে বরং এসো। 2 দিন পরে মৃদুলা বাড়ি ফিরে এলো। রাতে খাওয়ার পর মনমতকে মিনমিনে গলায় বলল, প্রমোটারের সঙ্গে যোগাযোগ করাটা আমার ভুল হয়েছিল গো। এখন সে ফোন করে করে আমাকে অতিষ্ঠ করে মারছে। এরপর হয়তো হুমকি দেবে। মনমত বলল, ওকে ফোন করো, আমি কথা বলবো। ফোনে মনমত বলল, হ্যালো, আমি মনমত বলছি। ও প্রান্ত থেকে বলল, হ্যাঁ হ্যাঁ বলুন, কবে অ্যাডভান্সের চেক নিয়ে যাব?
শুনুন দুলালবাবু, দাদু বেঁচে থাকতে এ বাড়ি বিক্রি হবে না। আরে মশাই, আমি 1 বছরের জায়গায় 2 বছর অপেক্ষা করব। আপনি শুধু বুকিংটা ফাইনাল করুন। মন্মথ বলল, আপনি বরং দাদুর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করুন। আপনার সঙ্গে আমার স্ত্রী যখন প্রথম কথা বলেছে, তখন বাড়ি বেচলে আপনাকেই বেচব। টাকার কথা তখন হবে। ঠিক আছে, কথার খেলাপি করলে কিন্তু খবর আছে, জানবেন। ফোনটা রেখে মন্মথ বলল, দেখলে তো কি কাণ্ড করেছ। দাদুর অবর্তমানে বাড়ির সম্পত্তির উত্তরাধিকার তো আমি। তুমি আমার মতামত না নিয়েই প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে কোন আক্কেলে? এখন তো আমার ছুঁচো গেলার মতো অবস্থা হয়ে গেল। বাড়িটা আমার বেচার ইচ্ছা না থাকলেও তোমার অতিরিক্ত লোভ আর বোকামির কারণে বেচতেই হবে। মৃদুলা বলল, কেন, দাদুর মৃত্যুর পর তুমি কি এত বড় জাহাজের মতো বাড়িটা বেচবে না ভেবেছিলে? এত বড় বাড়ি মেনটেন করতে পারবে? পারবো কি পারবো না সেটা পরে ভাবতাম। তাই বলে একটা প্রমোটার দাদুর মৃত্যু নিয়ে হিসেব নিকেশ করবে? বললাম তো, আমার ভুল হয়েছে। তোমার দাদু 200 বছর বেঁচে থাকলেও আমি আর একটা কথাও বলবো না। আমি বুড়ো বয়সে না হয় স্বাদ মেটাবো। মাস তিনেক পর একদিন রাত 12:30টার সময় জানকী মাসি তাদের দরজা ঘন ঘন ধাক্কাতে লাগলো। মন্মথ ঘুম চোখে উঠে এসে বলল, কি হয়েছে মাসি? বুড়ো কর্তা কেমন যেন করছে গো। মন্মথ হন্তদন্ত হয়ে দাদুর ঘরে এলো, সঙ্গে মৃদুলাও এলো। মৃদুলা ঘরে ঢুকেই বলল, ও গো, দাদু যে খাবি খাচ্ছে গো। ও মাসি, তাড়াতাড়ি গঙ্গা জল আনো। ও গো, গীতা খানা দাদুর বুকে দাও। মন্মথ দাদু দাদু করে ডাকলো। দাদু শুধু বুকটা চেপে ধরে হাঁ করে কোনো রকমে নিঃশ্বাস নিচ্ছে, প্রাণপণে কিছু বলার চেষ্টা করছে। মন্মথ চট করে বেশ কিছুটা অ্যান্টাসিড দাদুর মুখে ঢেলে দিল। দাদু ঢক করে সেটা গিলে নিতেই একটা সরবিট্রেট ট্যাবলেট জিভের তলায় গুজে দিল। তারপর ফোনে অ্যাম্বুলেন্সের চেষ্টা করতে লাগলো। মৃদুলা খেকিয়ে বলল, মানুষটার শ্বাস উঠে গেছে, দেখছো না? দাদুর মুখে কোথায় গঙ্গা জল দেবে তা না দিয়ে অ্যান্টাসিড ঢালছ। দাদুকে একটু শান্তিতে মরতে দাও, বলেই বুকে হাত বোলাতে লাগলো। 10 মিনিট পর দাদু ঢেউ করে একটা ঢেকুর তুলে সোজা বিছানায় উঠে বসে বলল, অ্যাসিড হয়ে গেছিল রে, নাকটা একদম বন্ধ হয়ে গেছিল। মনু ভাগ্যিস ওষুধটা দিল। মন্মথ বলল, কাল বাইরে বেরিয়ে নিশ্চয়ই উল্টোপাল্টা কিছু খেয়েছিলে? আরে বাবা না, কিচ্ছু খাইনি। তোদের না দিয়ে আমি কিছু খাই? কোনো কারণে হয়তো অ্যাসিডিটি হয়ে গেছিল। আমি এখন পুরো ফিট। নাতবউ হতাশ হলো বুঝি? মৃদুলা বলল, হতাশ হব কেন দাদু? তোমার নাতি তো বলেছে 100 বছর বয়সে তোমার ধুমধাম করে অন্নপ্রাশন দেবে। আমার নাতি কথা বলবে সেটা বিশ্বাস করি। যাকগে, তোরা এবার ঘুমোতে যা। মন্মথ বলল, আমি কিছুক্ষণ বসি, তুমি ঘুমোলেই যাব। জানকী মাসি বলল, তোমরা যাও খোকাবাবু, আমি জেগে থাকছি। মাস তিনেক পর একদিন সন্ধেবেলায় মন্মথকে দাদু ঘরে ডেকে বলল, মনু, দরজাটা বন্ধ করে আমার কাছে এসে বস, কথা আছে। মন্মথ বলল, কি বলবে বলো। শোন ভাই, একবার মরণের মুখ থেকে ঘুরে এলাম, দ্বিতীয়বার কিছু হলে সামলাতে পারবো না, তাই তোকে কিছু জানাতে চাই। ওই ভারী সিন্দুকটার মধ্যে এই বাড়ির আর জমির দলিল আছে। মুর্শিদাবাদের বলরামপুরে 13 বিঘে মতো ফসলি জমি আছে। তার মধ্যে 1 বিঘে জমি রাস্তার ধারে, ওটা কাঠা হিসাবে বিক্রি হবে। বাকি জমি বিঘে হিসাবে ভালো দাম পাবি। ওই সিন্ধুকে মাধব আর যদু বলে 2 ভাগিদারের ঠিকানা, ফোন নাম্বার আছে। ওরা দুজনেই জমিগুলোর ভাগ চাষ করে। ওরা বিশ্বস্ত লোক হলেও ওদের বয়স হয়েছে। ওদের তুই একবার দেখেছিসও। ওরা ফসলের দাম আমার অ্যাকাউন্টে নিয়মিত এত বছর ধরে পাঠিয়েছে। আমার কিছু হয়ে গেলে ওদের সঙ্গে যোগাযোগ করে জমিগুলো বেচে দিস। এই বাড়িটা আমার বাবা নিজে দাঁড়িয়ে থেকে করেছেন। এই বাড়িতে তুই, তোর বাবা, আমি ছোট থেকে বড় হয়েছি। পরে আমি অনেক টাকা খরচ করে আগাগোড়া মেরামতি করেছি। মেঝে পাল্টে মার্বেলের মেঝে থেকে আরম্ভ করে রং করা অ্যাটাচড বাথরুম আর জলের ব্যবস্থা করেছি। তোর এই বাড়ি, বাগান আর নগদ প্রচুর টাকা থাকবে। তোর মায়ের যা গয়না ছিল সব আগেই নাতবউকে দিয়ে দিয়েছি। তোর ঠাকুমার বেশ কিছু গয়না, সঞ্চয়ের কাগজ সব আলমারিতে আছে।
তোর ঠাকুমার গয়নাগুলো সব তোর ছেলে বা মেয়ের জন্যই থাকলো। দুটো চাবি আমার পইতে বাঁধা আছে, আমার কিছু হয়ে গেলে চাবি দুটো খুলে নিতে ভুলিস না। মন্মথ বলল, দাদু তোমার কি হয়েছে? বেশ তো সুস্থ আছো, এখনো তুমি অনেক দিন বাঁচবে। তোমাকে বরং একবার ডাক্তারের কাছে চেক আপ করিয়ে আনি। ওরে পাগলা, ডাক্তার কি চেক আপ করে আমার বয়সটা কমাতে পারবে? আমি তো শুধু তোর ভালোবাসায় এখনো বেঁচে আছি। আমি কি এখনই যাব বলেছি? তবে আজ না হয় কাল যেতে তো হবে দাদু। ইদানিং মন্মথ রাস্তায় বাজারে বেরোলেই দুলালবাবু বেশ নিরীহ মুখে মাঝে মাঝেই বলে, এই যে মন্মথ বাবু, দাদু কেমন আছেন? ওনার বয়সটা যেন কত চলছে? মন্মথ এক গাল হেসে বলে, বয়স যাই হোক, দাদু খুব কিন্তু ভালো আছে। এখনও 5-6 বছর হেসে খেলেই বাঁচবে। সে বাঁচুক না, শুধু আপনার কথাটা মনে রাখলেই হবে। মন্মথ বলল, আমি তো একটা কথাই বলেছিলাম, আপনার সেটা মনে আছে দেখছি। ধৈর্য আর মনে রাখাটা আমাদের প্রফেশন মশাই। 94 বছর বয়সে মন্মথের দাদু ফাল্গুন মাসের এক বিকেলে সজ্ঞানে মৃত্যু হলো। মৃত্যুর আগে বেশ টনটনে গলায় বলল, কই রে নাথ বউ, তোর বড় স্বাদ ছিল না আমার মুখে শেষ সময় গঙ্গা জল দিবি? এবার তুই আর মনু আমার মুখে গঙ্গা জল দে দেখি। জানো কি, তুইও দে। অমন হাঁ করে কি দেখছিস মনু? আমার বড্ড জল পিপাসা পেয়েছে। জলটা খেয়েই মন্মথর মনে হলো দাদু ঘুমিয়ে পড়ল। জানকী মাসি মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠে বলল, আহা, বুড়ো কর্তা বড় পুণ্যবান মানুষ গো, এমন সাধুর মরণ দেখেও পুণ্যি। পারলৌকিক কাজ মিটে যাওয়ার পর প্রায় 1 মাসের বেশি কেটে গেছে, এখনো পর্যন্ত দুলালবাবু আসেনি। মন্মথ মনে মনে স্বস্তিতেই ছিল। দাদু পরোক্ষভাবে বলেই গেছিল এই বাড়িটা না বেচতে, কিন্তু মৃদুলা মনে মনে ছটফট করছিল। প্রতিদিন দুলালবাবুর ফোনের জন্য অপেক্ষা করে। মন্মথর ভয়ে নিজে ফোন করতে পারে না। এখনও মন্মথ দাদুর আলমারির সিন্দুকটাও খোলেনি। সে লুকিয়ে যে খুলবে তার উপায়ও নেই। সে দাদুর মতোই চাবি দুটো নিজের পইতে বেঁধে রেখেছে। একদিন থাকতে না পেরে বলল, তোমার দাদুর আলমারি আর সিন্দুকটা তো এখনো খুললে না? ওখানে কি এমন গুপ্তধন আছে যা আমার দেখা নিষেধ? মন্মথ বলল, সিন্দুকে রাখা দলিল টলিল তুমি কি বুঝতে পারবে? আলমারিতে সঞ্চয়ের কিছু ব্যাংক পোস্ট অফিসের কাগজ আছে, আর ঠাকুমার কিছু গয়না আছে। সেগুলো তোমার নয়, আমাদের ছেলে কিংবা মেয়ে হলে তার জন্য। দাদু আমাকে নিজে এটা বলে গিয়েছে। বুড়োর গাটে গাটে শয়তানি বুদ্ধি। আমার কোনোদিন যদি বাচ্চা কাচ্চা না হয়? আমাদের তো সবে 2 বছর বিয়ে হয়েছে। কেন, তুমি কি কনফার্ম বাচ্চা হবে না? তাহলে বরং চলো দুজনেই ডাক্তার দেখিয়ে আসি। তোমার বা আমার যারই ফল্ট থাকুক, তখন না হয় বিকল্প উপায়ের কথা ভাবব। মৃদুলা বলল, আমি তোমার দাদুর বিয়াক্কেলে কাণ্ড দেখে বলেছি, ঠাকুমার গয়নাগুলো দেখতে তো দোষ নেই। বেশ, তবে দেখো। আলমারির ভিতর একটা ছোট্ট পিতলের ভারী বাক্সে লাল শালু মোড়ানো বেশ ভারী ভারী ওজনের বাক্স ভর্তি গয়নাগুলো ঝলমল করে উঠল। মৃদুলা একটা মফ চেন তুলে নিয়ে গলায় পড়ে বলল, আমি এটা নেবই, বাকিগুলো না হয় দাদুর পুতির জন্য থাকবে। মন্মথ বলল, তোমার তো এক গাদা গয়না আছে, ঠাকুমার গয়নাও কিছুটা দাদু তোমাকে আগেই দিয়েছে। মৃদুলা, সব আছে, শুধু মফ চেন নেই। প্রায় 3 মাস কেটে যাওয়ার পর মন্মথ নিশ্চিন্ত হলো দুলালবাবু আর আসবে না। এখন রাস্তাঘাটে বা বাজারেও দুলালবাবুকে দেখা যায় না। এর মধ্যেই জানকী মাসি একদিন বলল, খোকা বাবু, বুড়ো কর্তা তার দেখাশোনা করার জন্য আমাকে এনেছিল। তাকে একটা দিনও তেমনভাবে দেখাশোনা করতে হতো না বলে রান্নাবান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম। এখন তোমরা কি বলবে বলো? মন্মথ বলল, তোমার তো ছেলে মেয়ে নেই, আত্মীয় স্বজন কেউ আছে? না বাবা, জ্ঞাত গোষ্ঠী যারা আছে তারা আমার ভিটেখানাও দখল করে নিয়েছে। তাহলে তুমি যতদিন ইচ্ছে এখানেই থেকে যাও, বয়স হলে আমি তোমার ভবিষ্যতের ব্যবস্থা করে দেব। কয়েকদিন পর একদিন মৃদুলা বলল, জানো, কদিন ধরে আমার গাটা কেমন ছমছম করছে, মনে হচ্ছে কে যেন ঘাড়ের কাছে দাঁড়িয়ে আছে। আজ ঘাড় ফেরাতেই রান্নার একটা ক্যাবিনেটের মাথায় এমন একটা ধাক্কা খেলাম, মাথাটা আলুর মতো ফুলে গেল।
এখনো কেমন টনটন করছে। আচ্ছা, তুমি রাতে ছাদে কারোর পায়চারি করার শব্দ পাও? আমি কিন্তু পাই। সত্যি বলছি, এত বড় বাড়িতে থাকতে আমার কেমন ভয় ভয় করছে। মন্মথ আনমনা হয়ে বলল, ভয়ের কি আছে, সব তোমার মনের ভুল। জানকী মাসি তো আছে। পায়চারির শব্দটা মন্মথ শুনেছিল, কিন্তু আজকের অভিজ্ঞতার কথা বললে মৃদুলা নিশ্চিত আরও বেশি ভয় পাবে। আজ অফিস থেকে ফেরার পথে পাড়ার চায়ের দোকানে একটু দূর থেকে দাদুকে আরও তিনজনের সঙ্গে মাটির ভাঁড়ে চা খেতে দেখছিল। কনফার্ম হওয়ার জন্য কাছে আসতেই স্পষ্ট দেখলো দাদু দিব্যি আগের মতো মৌজ করে চা খাচ্ছে। এগিয়ে দাদু বলে ডাকতেই দেখলো বেঞ্চে 4 জনের জায়গায় 3 জন বসে আছে। ওনাদের জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে আরও একজন বয়স্ক মানুষ চা খাচ্ছিলেন না? ওনারা বললেন, কতজন তো আসছে যাচ্ছে, ছিল হয়তো। এতটা চোখের ভুল, নাকি দাদুর জন্য মন খারাপ থেকে হ্যালুসিনেশন? মন্মথ কেমন ঘোরের মধ্যে বাড়ি ফিরে এলো। এসে মৃদুলার ভয়ের কথা শুনল। আচ্ছা, সে তো দাদুর ইচ্ছে মতো বাড়ি বিক্রির কথা একদম ভাবছেই না। কিছু দুলাল বাবু যদি হঠাৎ চলে আসে? মৃদুলা দাদুকে দু চোখে দেখতে পারত না। তাহলে কি দাদুর অশরীরী আত্মা মৃদুলোকে ভয় দেখাচ্ছে? সত্যি কি অশরীরী বলে কিছু আছে? থাকে না বলেই তো তার বিশ্বাস ছিল, কিন্তু তার স্বচক্ষে দাদুকে দেখাটা তো ভুল ছিল না। সে রাতটা মন্মথ ছেঁড়া ছেঁড়া ঘুমের মধ্যে স্বপ্ন দেখল দুলালবাবু তার বাড়িতে এসে হম্বিতম্বি করে তাকে হুমকি দিচ্ছে। আতঙ্কে সে দরদর করে ঘামতে লাগলো। মৃদুলা ধাক্কা দিয়ে বলল, এই কি হয়েছে তোমার? ছাদে পায়চারির শব্দ শুনলে নাকি? ওঠো, জল খাও। মন্মথ উঠে ঢকঢক করে জল খেয়ে বলল, দুঃস্বপ্ন দেখেছি। মৃদুলা বলল, একটা কথা বলবো? কাল শুনবো। আহা, জেগেই তো আছো। বলছি, কাল দুলালবাবুকে একটা ফোন করবে। সত্যি বলছি, এত বড় বাড়িতে থাকতে আমার গা ছমছম করছে। তোমার দাদুর উপস্থিতি আমি হাড়ে হাড়ে টের পাই। বুড়ো মরে গিয়েও আমাকে জ্বালিয়ে মারছে। মন্মথ বলল, একদম বাজে কথা বলবে না। দাদু কখনো ভয় দেখানোর মানুষ নয়। শোনো, আমরা বরং কয়েকদিনের জন্য দীঘা ঘুরে আসি। মৃদুলা বলল, তাহলে তুমি সত্যিই বাড়ি বেচবে না? এত ব্যস্ত হচ্ছ কেন? দাদুর বাৎসরিক শ্রাদ্ধটা আগে মিটে যাক, এর মধ্যে দেখবে কত পরিবর্তন আসবে। কি পরিবর্তন শুনি? কেন, তুমি মা হতে পারো তো। একটা বাচ্চা এলে দেখবে বাড়িটা ভর্তি হয়ে গেছে। মৃদুলা বলল, রাত দুপুরে ন্যাকামি হচ্ছে। আমি আর 6 মাস দেখব, তারপর ডিসিশন নেব। তখন তুমি থেকো তোমার দাদুর বাড়িতে। মন্মথ বলল, তাহলে ডিভোর্সটা বরং দিয়ে দিও। তখন না হয় নতুন বরের সঙ্গে নতুন ফ্ল্যাটে থেকো। ঠিক 15 দিন পর এক রবিবার দুলালবাবু রাতের দেখা দুঃস্বপ্নের মতোই হাসি মুখে এসে বলল, এই যে মন্মথবাবু, কেমন আছেন? আমি কিন্তু আমার কথা রেখেছি। আপনার দাদুর মৃত্যুর পাক্কা 3 মাস পর এলাম। আপনি নিশ্চয়ই এতদিনে আপনার দাদুর শোক কাটিয়ে উঠেছেন। সত্যি বলতে শোক করারও কিছু নেই। অমন 100 ছুঁই ছুঁই পরমায়ু খুব কম লোকেরই হয়। মন্মথ আমতা আমতা করে বলল, কিন্তু দাদুর এখনো বাৎসরিক শ্রাদ্ধ তো হয়নি। রাখুন তো মশাই বাৎসরিক শ্রাদ্ধ। শ্রাদ্ধের সঙ্গে সঙ্গে আজকাল বাৎসরিকেও হয়ে যায়। মন্মথ বলল, সেটা তো নিয়ম রক্ষা। আসলে শ্রাদ্ধের মতোই সব নিয়ম মেনে আমি বাৎসরিক শ্রাদ্ধ করতে চাই, তারপর কথা হবে। দুলালবাবু দাঁত খিচিয়ে বলল, আপনি কি মশকরা করেছেন? বহুদিন অপেক্ষা করেছি। আজ ডিল না করে আমি উঠব না। বেশি চালাকি করলে আপনি এখানে টিকতে পারবেন না। মৃদুলা বলল, তার আগে আপনি বলুন, আপনি আমাদের থাকার ব্যবস্থা করেছেন? এই বাড়িতে অনেক ফার্নিচার আছে, বড় ফ্ল্যাট না হলে চলবে না। প্যাক করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর কতদিন পর নতুন ফ্ল্যাট হাতে পাবো? দুলালবাবু বলল, সেসব হয়ে যাবে ম্যাডাম, কিন্তু আপনার স্বামী তো বেগরবাই করছে। মৃদুলা বলল, আসলেও দাদুকে খুব ভালোবাসতো, আর এই বাড়িটা দাদুর স্মৃতি তো, তাই একটু নস্টালজিক হয়ে পড়ছে। আপনি ভাববেন না, আমি ওকে ঠিক বাস্তবটা বুঝিয়ে বলবো। আপনি বরং কাল আসুন। দুলালবাবু বলল, ঠিক আছে, আজ আপনার কথায় যাচ্ছি। ফ্ল্যাট 1 বছরের আগেই হাতে পেয়ে যাবেন।
আপনার হাজবেন্ডকে শুধু বোঝান, কাল এসে আমি কিন্তু কোনো নেগেটিভ কথা শুনবো না। পরদিন দুলালবাবু মৃদুলাকে বলল, আশা করি আপনার স্বামীকে বোঝাতে পেরেছেন। কি মন্মথবাবু, কিছু বলুন। মুখে কুলু পেটে থেকে কোনো লাভ হবে না। আমি আগেই বলেছিলাম কথার খেলাপি আমি বরদাস্ত করব না। মৃদুলা বলল, ও রাজি হবে। সত্যি তো শ্রাদ্ধের নিয়ম রক্ষার কাজ তো শেষ, কিন্তু টাকাটা আরেকটু বাড়াতে হবে দুলালবাবু। ঠিক আছে, আমি ওটা 83 করে দেব। আপনি ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন, আমি ফুল টাকা পেমেন্ট করে 1 মাসের মধ্যে কাজে হাত দেব। কি হলো, আনুন? মন্মথ বলল, আমি যদি বাড়ি বিক্রি না করি? আমার বাড়ি বিক্রি করা বা না করা আমার ইচ্ছা, আপনি আমাকে জোর করতে পারেন না। দুলালবাবু বলল, জোর করতে পারবো না এটা যেমন ঠিক, তেমনি আপনার কথার খেলাপিও সহ্য করব না। মন্মথ বলল, আমি আপনাকে সেরকম কোনো কথা দিইনি। আপনার স্ত্রী কথা দিয়েছিল। ব্যাপারটা আমার কাছে এক, এমনকি দরদামও করেছিল। মন্মথ বলল, আমি আপনার কাছে কোনো অ্যাডভান্সের টাকা নিইনি, তাই আপনার আইনত জোর খাটে না। দুলালবাবু বলল, মন্মথবাবু, এখন দিন সময় খুব খারাপ। ধরুন রাস্তাঘাটে আপনার কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হলো, তখন আপনার কচি বউটা বিধবা হতে পারে। কিংবা ধরুন উল্টোটা হলো, রাস্তাঘাটে হামেশাই তো অ্যাক্সিডেন্ট ঘটছে, আর অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না, আর সেখানে আইনেরও কোনো হাত থাকে না। মৃদুলা বলল, ওগো, যা বলছে করো। মন্মথ পাশ বইটা আনার জন্য সবে উঠে দাঁড়িয়েছে, এমন সময় দুলালবাবু চেয়ার থেকে দড়াম করে হঠাৎ মাটিতে মুখ গুজে পড়ে প্রায় অজ্ঞান অবস্থা। স্বামী স্ত্রী হতভম্ব হয়ে গেল। মন্মথ তাড়াতাড়ি জল এনে চোখে মুখে দিতেই দুলালবাবু উঠে বসে সামনে তাকিয়ে আতঙ্কে হাত জোর করে বলল, আমি চলে যাচ্ছি বলে ঝড়ের বেগে ছুটে চলে গেল। মৃদুলা বলল, কি ব্যাপার হলো বলো তো? মন্মথ মনে মনে হেসে বলল, কি আবার হবে, দুলালবাবুর হয়তো প্রেশার হাই ছিল, সুস্থ হলে আসবে। আরও 3 মাস কেটে গেল। আবার একটা নতুন প্রমোটার এলো, বেশ হাট্টা কাট্টা চেহারা, তার হাতে কানায় গলায় আঙুলের সব অঙ্কে ঝলমলে গয়না। সে নমস্কার করে বলল, আমার নাম বিভূতি কাঞ্চিলাল। দুলালবাবুর সঙ্গে আগে কথা হয়েছিল বলে আমি আসিনি, কিন্তু সে তো এখন দিনরাত ভুলভাল বকছে। তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছে। তার বাড়ির লোক বলছে আপনার বাড়ি কিনবে না। দেখুন মশাই, আমি আপনাদের 85 লাখ টাকা ক্যাশ আর 1200 স্কোয়ার ফিটের 3 রুমের একটা গ্যারেজ সহ ফ্ল্যাট দেব। তার আগে আমি বাড়ির এরিয়াটা মাপবো, একটু পরে আমার লোক এসে যাবে। এবার আপনারা মতামত বলুন। আমি কিন্তু দুলালবাবুর চেয়ে অনেক বেশি দিচ্ছি, আপনি বাজার দর যাচাই করতে পারেন। তবে এই দর হলে বাড়িটা কিন্তু আমাকেই দিতে হবে। মৃদুলা বলল, আমরা রাজি, কিন্তু আমরা থাকবো কোথায় ওটা নিয়ে ভাববেন না। নতুন ফ্ল্যাটের চাবি নেওয়া পাওয়া পর্যন্ত বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করে দেব। মৃদুলা বলল, হ্যাঁ গো, তুমি কিছু বলো। মন্মথ বলল, আমি আর কি বলবো, ডিল তো তুমিই করছো। বলতে বলতেই 3টে লোক চেন ফিতে নিয়ে হাজির। বিভূতিবাবু বলল, তাহলে আগে আমরা ছাদে চাই। মন্মথ থম মেরে বসে থেকে বিড়বিড় করে বলল, দাদু গো, তোমার স্বাদের বাড়িটা আমি আর রক্ষে করতে পারলাম না। মৃদুলা মহা উৎসাহে ওদের ছাদে নিয়ে গেল। 8 ঘন্টা 40 মিনিট পর একটা বিকট আওয়াজ। মন্মথ বাইরে এসে দেখল বিভূতিবাবু সিঁড়ি থেকে গড়িয়ে একেবারে পপাত ধরণীতে। মন্মথ এসে বলল, আরে মশাই, শুকনো জায়গায় পড়লেন কি করে? ছাদে 3টে লোকও দড় মরিয়ে নেমে এসেছে। বিভূতিবাবু ব্যথায় কোকাতে কোকাতে বলল, হাঁ করে দেখছিস কি? মনে হচ্ছে পা কোমর দুটোই ভেঙেছে, আমাকে হসপিটালে নিয়ে চল। ওরা চলে গেলে মৃদুলা বলল, এসব হচ্ছে কি বলতো? মন্মথ মুচকি হেসে বলল, দুর্ঘটনা কি বলে কই আসে? দুটো প্রমোটার হাত ফসকে চলে গেল। মন্মথ বলল, ভেবো না, একবার যখন তুমি প্রমোটার দেখে শুভারম্ভ করেই ফেলেছ, তখন একটার পর একটা প্রমোটার আসতেই থাকবে, আর তুমি নতুন নতুন ডিল করার সুযোগ পাবে। মৃদুলা বলল, আমি আর 3 থেকে 4 মাস দেখব, তারপর বাপের বাড়ি চলে যাব। আমি এই ভুতুড়ে বাড়িতে কিছুতেই থাকবো না। এসব নির্ঘাত তোমার শয়তান দাদুর কাণ্ড। আচ্ছা,
তাই যদি হয় তাহলে দাদু কি আমাদের কোনো ক্ষতি করেছে? করেনি আবার? এই তো সেদিন আমি শুকনো রান্নাঘরে আচার খেয়ে কোমরে চোট পেলাম। তারপর মাঝে মাঝেই মনে হয় ঘাড়ের কাছে কে যেন গরম নিঃশ্বাস ফেলছে। মন্মথ বলল, আমি একটা কথা বলবো, তুমি বরং মপচেনটা খুলেই রাখো। দাদু ওই নির্দিষ্ট কিছু গয়না আমাদের ছেলে বা মেয়ের জন্যই রেখে গেছে। মৃদুলা বলল, আমি সেটা হাড়ে হাড়েই বুঝেছি। বুড়ো গাটে গাটে কি কম শয়তানি বুদ্ধি ছিল? ঠিক 2 মাস পর বিভূতিবাবু একদিন এসে বলল, জোর বাঁচা বেঁচে গেছি মশাই, শুধু ডান পাটাই ভেঙেছিল। আমি যে জন্য এসেছি বলি, আপনার বাপ পিতামার বাড়ি আপনারই থাক মশাই। আমার ওপর আদেশ হয়েছে ছাদে একটা ঠাকুরঘর সহ 4 রুমের একটা আধুনিক বড় ফ্ল্যাট করে দেওয়ার। মন্মথ বলল, কে আদেশ দিয়েছে? তাকে আমি চোখে দেখিনি, শুধু পিলে চমকানো একটা বাজখাই গলার আওয়াজ শুনেছি। তাও আবার পর পর 4 রাত ধরে এই দুঃস্বপ্ন দেখছি মশাই। এই 4 রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আপনি তো এই বাড়িটা মর্টগেজ রেখে ব্যাংক লোন পেয়েই যাবেন। মন্মথ বলল, লোন নেওয়ার দরকার হবে না, আমি মাস 2-এর মধ্যেই টাকার ব্যবস্থা করে ফেলব। আপনি বরং ফোন নাম্বারটা দিন। মন্মথ মাস 2-এর মধ্যেই ভাগিদারের সঙ্গে যোগাযোগ করে রাস্তার ওপর জমিটা রেখে 12 বিঘে জমি বেচে দিল। ভাগিদারের ভাগ দিয়েও হাতে এলো 82 লাখ। বিভূতিবাবুকে ফোন করে বলল, আপনি কি সত্যি ওপরে ফ্ল্যাট করে দিতে রাজি আছেন? 100 বার ছেড়ে 200 বার রাজি। রাজি হয়েছি বলেই তো দুঃস্বপ্নটা গায়েব হয়ে গেছে। মৃদুলা বলল, আমিও রাজি, কিন্তু নিজের এতগুলো ঘরের কি হবে? কেন, 3টে ছোট বড় ফ্যামিলি ভাড়া দেব। 2টো অ্যাটাচড বাথ আর একটা কমন বাথ আছে। শুধু একটা অ্যাটাচড বাথ আর 2টো কমন বাথ করে বাড়িটা 3 ভাগে পার্টিশন করে আরও কিছু অল্টারনেট করলেই হয়ে যাবে। মৃদুলা বলল, খুব ভালো হবে, বাড়িটা মানুষজনে গমগম করবে। মাস 6-এর মধ্যেই ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেল। সামনে বেশ কিছুটা খোলা ছাদ থাকলো। দেখতে দেখতে দাদুর বাৎসরিক শ্রাদ্ধটাও হয়ে গেল। একটা সত্যনারায়ণ পুজো দিয়ে ওরা নতুন ফ্ল্যাটে শিফট করলো। শুধু দাদুর আলমারি, সিন্ধুক আর পুরনো আমলের কারুকাজ করা খাটটাকে পালিশ করে নতুন ফ্ল্যাটে আনা হলো। বাকি নতুন আধুনিক ফার্নিচার দিয়ে ফ্ল্যাট সাজানো হলো। মৃদুলার অন্য সব পুরনো ফার্নিচার আনতে আপত্তি ছিল না, কিন্তু দাদুর খাটটাকে আনতে প্রবল আপত্তি করল। মন্মথ বলল, দাদুর খাটে আমরা ঘুমোলে স্বর্গ থেকে দাদু খুশি হয়ে আমাদের আশীর্বাদ করবে। 1 তলাটা বিভূতিবাবু রেনোভেট করে 3টে ফ্যামিলির ভাড়া দেওয়ার উপযুক্ত করে দিল। মন্মথ বলল, বিভূতিবাবু 1 তলাটাও কি কারোর আদেশ পেয়ে ঠিক করে দিলেন? বাড়িটা তো পুরো নতুন হয়ে গেল মশাই। বিভূতিবাবু বলল, আমি মশাই ব্যবসাদার লোক, ন্যায্য লাভটুকু রেখেই করেছি। মোটা দাও মারাটা ভাগ্যে ছিল না, কি আর করা যাবে। মৃদুলা এখন খুব খুশি, আর খুশির ফলস্বরূপ সন্তান সম্ভবা হলো। মাস 3 পর একদিন মাঝরাতে মৃদুলা ধর্মর করে বিছানায় উঠে বসে মন্মথকে ধাক্কা দিয়ে তুলে বলল, ওগো দাদু আসছে। মন্মথ ঘুম চোখে বলল, মাঝরাতে কি আবোল তাবোল বকছো? আমি সত্যি বলছি, আমার আধো ঘুমে আধো জাগরণে দাদু এসে বলছে, কি রে নাথ বউ, কেমন আছিস? এবার তোর মনোবাঞ্ছা পূর্ণ হলো তো? আমি কিন্তু তোর পেটের মধ্যে সেদিয়েছি। বেঁচে থাকতে তো কাঠি দিয়ে ছুঁয়ে দেখিসনি, মরণ তাকিয়ে দিন গুনতিস, মরার পরও গালমন্দ করতে ছাড়িসনি। এবার আমার হাগা মুখ সব পরিষ্কার করতে হবে তোকেই। রাতের পর রাত জাগতে হবে, আবার কোলে দোলা দিয়ে ঘুমও পাড়াতে হবে তোকেই। আমাকে কি করে চিনবি ভাবছিস? আমার জন্ম থেকেই ডান কানের লতিতে একটা ফুটো ছিল। ছোটবেলায় ওই ফুটোতে আমি নিমের কাঠি ঢুকিয়ে দেখতাম, কাঠিটা ঠিক ঢুকে লতির ওপারে চলে যেত। মা বলতো, কোনো মৃত বৎস মা ছেলেকে পুঁতে দেওয়ার আগে লতিতে ফুটো করে দিয়েছিল। পরে ফুটোটা বন্ধ হলেও একটা চিহ্ন রয়ে গেছিল। আর একটা কথা, ওই মপচেনটার ওপর তোর খুব লোভ। তোর ছেলে হলে ওটা তার গায়ে মানে আমার গায়ে ছুঁয়ে দিয়ে হাতটা তুই পড়িস। হাজার হলেও তুই ছেলের মা হবি। আর যে এসে ছেলে হবে না, একেবারে হাড় হারামজাদা ছেলে হবে, তোকে নাকানি চোবানি খাইয়ে জেরবার করে দেবে। মৃদুলা বলল, সব কিছু আমি একরকম জাগা অবস্থায় দেখেছি। তোমার দাদু ঠিক আমার ওপর প্রতিশোধ নিতে আসছে।
মন্মথ বলল, দূর, তাই কখনো হয়? তুমি স্বপ্ন দেখেছো, আর সত্যি যদি দাদু আসে সে তো তখন তোমার ছেলে হবে। সেই ছেলে আমাদের নয়নের মণি হবে। নির্দিষ্ট সময়ে মৃদুলা ফুটফুটে একটা ছেলে হলো। আয়া মাসি মৃদুলার কোলে ছেলেকে তুলে দিয়ে বলল, আমাদের মোটা টাকা বকশিস চাই কিন্তু। মৃদুলা ছেলেকে দেখে চমকে উঠে মন্মথকে বলল, এই দেখো তোমার ছেলের কানের লতিতে ফুটো। ছেলের মুখে তখন সব জানতার হাসি। আয়া বলল, আহা, মা ষষ্ঠী কেমন বড়দের মতো হাসাচ্ছে গো। মন্মথ ছেলের কানে কাছে মুখ দিয়ে বলল, খবরদার দাদু, আমার বউকে একদম ভয় দেখাবে না। আমি তোমার মতো বউকেও বড্ড ভালোবাসি। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।